প্রধান নির্বাচককে সঙ্গে নিয়ে টেস্ট সিরিজ খেলতে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া গেল 7 ক্রিকেটার। অজিতের বিপক্ষে সিরিজ স্মরণীয় করে রাখতে চান টাইগাররা। নাহিদ রানাকে মিস করলেও তাসকিন হাসানদের জন্য বড় সুযোগ অস্ট্রেলিয়া সিরিজ। মন্তব্য সালাউদ্দিনের, ফিট হলে প্রথম টেস্টের একাদশেই দেখতে চান লিটনকে। নতুন মৌসুমের আগে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মহাসংকট। বসুন্ধরা কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞায় বিএফএল-এ যুক্ত হতে পারে চ্যাম্পিয়নশিপের 3 ক্লাব, আলোচনায় বাফুফে। এবং বিনিয়োগ প্রস্তাব থেকে সরে এসেও স্বস্তিতে নেই জিয়ান্নি ইনফান্তিনো। শীর্ষ পদ নিয়ে চ্যালেঞ্জের মুখে ফিফা প্রেসিডেন্ট, নতুন প্রতিদ্বন্দ্বী ভিক্টর মন্তিগ্লিয়ানি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এসএম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশ, তবে জয় অসম্ভব নয়। দ্বিতীয় বহরে দেশ ছাড়ার আগে মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রোববার অস্ট্রেলিয়া গেছেন লিটন দাস সহ 7 ক্রিকেটার। 5 বছর পর সৌম্য সরকার ফিরেছেন টেস্ট দলে, সেটাও মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। যেই সিরিজ নিয়ে বিস্তর আলোচনা। ফলাফল কি হবে সেটা বলা কঠিন, তবে দেশ ছাড়ার আগে শরীরী ভাষায় ইতিবাচক সৌম্য সরকার। প্রথম দফায় গেল শুক্রবার অস্ট্রেলিয়া গেছেন দলের অধিকাংশ ক্রিকেটার ও কোচিং স্টাফ। এদিন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে গেলেন বাকি 7 জন। বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ তাসমান সাগর পারে কনকনে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়াটাও। বিমানবন্দরে ক্রিকেটাররা এড়িয়ে যান গণমাধ্যম। আশার বাণী শোনানোর চেয়ে মাঠে ভালো খেলে একটা জয় উপহার দিতে চান ক্রিকেটাররা। ইনজুরির সমস্যাটা বাধা হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, বাংলাদেশ প্রস্তুত চ্যালেঞ্জের মুখোমুখি হতে। অতীত থেকেও আত্মবিশ্বাস খুঁজছে টাইগাররা। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু মান মঙ্গলে, সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানেও কিন্তু আর মূল একাদশে অনেক খেলার ছিলেন না, তখন যারা খেলতেন রেগুলার প্লেয়ার, সেখানে কিন্তু জিতেছিলাম। সো নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, উই অল নো দ্যাট, বাট ইটস নট সামথিং যে ইম্পসিবল একটা ব্যাপার। দলের জন্য বড় স্বস্তি স্কোয়াডে লিটন দাসের ফেরা। অস্ট্রেলিয়াতে কিছু পরীক্ষা নিরীক্ষার পর ফিট থাকলে প্রথম টেস্টেই একাদশে দেখা যাবে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। শরীফুলও নেটে অনুশীলন করেছেন। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এখন যে দলটা আছে সেটা নিয়ে আশাবাদী, ওর প্রোগ্রেসটাও লিটনের মতো খুব ভালো হচ্ছে। আর যেহেতু ফাস্ট বোলারদের জন্য তো আসলে কাজটা আরেকটু পরীক্ষাটা বেশি দিতে হয়। আমি হোপফুল সেকেন্ড টেস্টটা ফেরত পেয়ে যাবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2026-27 সাইকেলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স ভবিষ্যতে এমন আরও সুযোগ বয়ে আনবে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্য এই সিরিজ নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ। 27 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিদেশ সফরে কেবল 3টা সিরিজে জয়। সবশেষ সিরিজেও জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। এই দলটাই তাসমান পারে যাচ্ছে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে। ট্রাভিস হেড, প্যাট কামিন্সদের সামলাতে পারবে তো বাংলাদেশ, নাকি আরও একটা শিক্ষা সফর সঙ্গী করে ফিরতে হবে টিম টাইগার্সকে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ নাজমুল হাসান পুলক, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি, আমরা সেটা পালন করতে চাই এবং শুরু করেছি কাজ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা জুলাই আপনার সংবিধান অ্যামেন্ডমেন্ট কমিটি, সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনারা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেবো না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না। আজকে এই একই ভাষায়
কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয় এবং এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাও আমরা মনে করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এতদিনকার 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। 18 বছর পরে ফিরে এসে কিন্তু তিনি দেখেন প্রত্যেকটা জিনিস একটু পজিটিভ জিনিস দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন নেমে এসেই কিন্তু তিনি সেই প্রথম যে তার জনসভা বা রিসেপশন করার যে লোকজন গিয়েছিল সেখানে কিন্তু তিনি কোনো দলের কথা বলেননি, তিনি তখন কিন্তু বলছেন রাষ্ট্র গঠন করবার কথা, আই হ্যাভ এ প্ল্যান। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, আবারও চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ঢাকায় অনুশীলন করেছেন লিটন দাস। মেডিকেল বিভাগের সবুজ সংকেত থাকলে লিটনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখা উচিত। তার মতো অভিজ্ঞ ব্যাটারকে পেলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিসিবির হাই পারফরম্যান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অজিদের বিপক্ষে নাহিদ রানার পেস বোলিং মিস করবেন বলেও জানান তিনি। তবে অন্য বোলারদের জন্য এই সিরিজ দারুণ সুযোগ হিসেবে দেখছেন সালাউদ্দিন। শরীফুলের বোলিংয়ে লিটন দাসের ব্যাটিং অনুশীলন টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির দৃশ্য। যে লিটন দাস একসময় ছিটকে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে, সেই লিটন ডারউইন যাওয়ার আগে দেশের মাটিতে করলেন প্রায় ঘণ্টাখানেকের ব্যাটিং অনুশীলন। রিদমে ফিরতে শুরু করেছেন শরীফুলও। তবে লিটনকে প্রথম টেস্টে পাওয়াটা বাংলাদেশের জন্য স্বস্তির। পুরো ফিট না হলেও কোচ সালাউদ্দিন লিটনকে প্রথম টেস্টের একাদশে রাখার পক্ষে। অ্যাজ এ উইকেট কিপার তার হয়তো 80-90 ওভার স্প্রিন্ট টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং সে মোটামুটি আমার মনে হয় সে যদি রানিং লেগে যদি মোটামুটি সে ভালো করে, আমার কাছে মনে হয় যে সে যদি খেলার মতো অবস্থায় অবশ্যই আমি আমার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারে খেলানো আমার মনে করি যে এটা একটা যুক্তিযুক্ত হবে। ব্যাটিং নিয়ে আসলে কারণ এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না, আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যায়। হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা এটা খুব ভালো যে সে আগে আগে যাচ্ছে, সেখানে যে অ্যাডজাস্টটা করতে পারবে। কারণ আমার মনে হয় অলমোস্ট 45 ডেজ সে কিন্তু ম্যাচের ভিতরে নাই। সে যদি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক বেটার হবে, তখন তার জন্য টেস্ট ম্যাচটাও খেলা অনেক ইজি হয়ে যাবে। দীর্ঘদিন পর সাদা পোশাকে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। উইকেট রক্ষক ব্যাটারের প্রশংসা করলেন সালাউদ্দিন। ব্যাট হাতে অজিদের বিপক্ষে ভালো ভূমিকা রাখার সক্ষমতা আছে তার। অ্যাজ এ ক্রিকেটার তার কিন্তু আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং তার রোলটা সে ভালো জানে। এবং বাংলাদেশের কিছু ব্যাটসম্যান যারা আছে দেখুন, যারা বোলারদের নিয়ে খেলতে পারে, কারণ আমার দেশে কিন্তু হয়তো 4 উইকেট 5 উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়। বাট জাকিরের রোলটা খুব ভালোভাবে জানা আছে এবং সে অনেকবার এটা প্রুভও করছে এবং ওই পজিশনে আমাদের এরকম একটা ব্যাটসম্যানও দরকার আছে। আমি আশা করব সে এটা ভালো করার তার সুযোগ আছে এবং সে জানে তার রোল অনুযায়ী কি খেলবে। অস্ট্রেলিয়ায় বরাবরই দেখা যায় পেসারদের দাপট। এমন সিরিজে নেই নাহিদ রানা। তাকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সালাউদ্দিনও। তবে এটাকে অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি। আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে, খেলার একটা এক্সাইটমেন্ট। আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় না এখানে হাহুতাশ করে লাভ নেই, বাট আমি মনে করি অন্য বলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে আমার মনে তারাও অনেক ভালো করবে। লম্বা সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ স্মরণীয় পারফরমেন্স করবে বলেও প্রত্যাশা এই কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
এবার ফুটবল প্রসঙ্গ। স্বাগতিক দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ স্কোয়াড থাকায় সাফে বাংলাদেশকে ফেভারিট হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তবে আক্ষেপ আছে ফিফা আসিয়ান কাপ নিয়ে। এই টুর্নামেন্টে হামজা সমিত্রা খেলতে পারলে সাফের আগে প্রস্তুতি নিয়ে ভাবতে হতো না বলে মন্তব্য সাবেক এই ফুটবলারের। এদিকে আসিয়ানে খেলতে না পারার আক্ষেপ থাকলেও ফেডারেশন কর্তারা এখানে বাফুফের কোনো গাফিলতি দেখছেন না, থাকলেও তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাফুফের সদস্য জাকির হাসান চৌধুরী। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ। ৮ বছরের অপেক্ষা যেন ক্রমেই ঘনিয়ে আসছে লাল সবুজদের। সাফের ড অনুষ্ঠিত হয়ে গেছে ভুটানের থিম্পুতে। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। এই গ্রুপে লঙ্কানদের শক্তিশালী ডিফেন্স লাইন ভোগাতে পারে বাংলাদেশকে। তবে গ্যালারিতে দর্শক সমর্থনের সঙ্গে চেনা কন্ডিশনে এগিয়ে থাকবে স্বাগতিকরা। আর প্রবাসী ফুটবলার হামজা, জামাল, জায়ান, সমিতদের সঙ্গে ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তিতে ভারসাম্য দল হবে বাংলাদেশের। এই দলটার হাত ধরেই সাফের 23 বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষা ফুরাবে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এবারে স্কোয়াডটা আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু ক্রুশাল প্লেয়ার জয়েন করাতে আমি মনে হয় যে একটা ব্যাচ তৈরি হতে যাচ্ছে। ইভেনচুয়ালি আমাদের এখানে যারা প্লেয়ার হচ্ছে তপু, রাকিব, মুরসালিন, তারাও আমার কাছে বেশ কোয়ালিটি প্লেয়ার। সো ওই দুইটার সমন্বয়ে আমার কাছে মনে হয় যে একটা ব্যালেন্স দল তৈরি হয়েছে, যেটা কিনা সাফ ফুটবল জিততে সহায়তা করবে। সেপ্টেম্বরে 14 দল নিয়ে শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। এই টুর্নামেন্টে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পেত বাংলাদেশ, যা সাফের আগে একটা প্রস্তুতির মঞ্চ হতে পারত হামজা সমিতদের জন্য। এশিয়ান কাপে খেলতে পারলে প্রস্তুতির জন্য কিন্তু আলাদা কোনো ম্যাচ আর চয়েস করা লাগতো না। ডেফিনেটলি ওইটা হতো সাফের জন্য অন্যতম একটা সেরা, আমি বলবো যে প্রিপারেশন। পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু ওই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে, তাদের প্রিপারেশন লেভেলটা কিন্তু আমি মনে করি যে যথেষ্ট ভালো হবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 17 ধাপ পিছিয়ে পাকিস্তান, তারপরও তারা সুযোগ পেয়েছে আসিয়ান কাপে। অনেকেই মনে করছেন বাফুফের অদক্ষতার কারণে এই টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে ফেডারেশন কর্তারা তাদের কোনো গাফিলতি দেখছেন না আসিয়ানের সুযোগ না পাওয়া নিয়ে। ফেডারেশনের অদূরদর্শীর কোনো কারণ নেই, এটা অন্য কারণে হয়তো বাংলাদেশ পড়েছে। তবে এই ব্যাপারটা আপনার ন্যাশনাল টিম কমিটিতে যারা আছে তারাই ভালো বলতে পারবে। যারা আমাদের অফিসিয়াল আছে, যারা স্টাফ আছে, তারা তো অবশ্যই এটা নিশ্চয়ই তদারকি করবে যে কেন, কি বৃত্তান্ত, কি হয়েছে। বাফুফে কর্তাদের অদূরদর্শিতা কিংবা গাফিলতি যেটাই হোক না কেন, দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল। এমন টুর্নামেন্টে খেলতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির সঙ্গে সাফের আগে প্রস্তুতির দারুণ সুযোগ হতো ফুটবলারদের জন্য। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন মৌসুমের আগে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মহাসংকট। বসুন্ধরা কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞায় লিগে যুক্ত হতে পারে চ্যাম্পিয়নশিপ লিগের 3 ক্লাব। 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা নতুন মৌসুম। এরপর 24 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট মাঠে গড়ানোর কথা বিএফএল। কিন্তু তার আগে কঠিন এক পরীক্ষার মুখে নীতি নির্ধারকরা। দলবদল ইস্যুতে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর। কিংসের বিরুদ্ধে 11টি ও আবাহনীর বিরুদ্ধে অভিযোগ 3টি। এরই মধ্যে আবাহনীর 2টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। তাই শেষ পর্যন্ত দলবদলের নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশায় ধানমন্ডির জায়ান্টরা। তবে চরম বিপাকে আরেক জায়ান্ট কিংস। লিগের সবচেয়ে সফল 2 দলের এই নিষেধাজ্ঞার মাঝে 10 দল নিশ্চিত করতে জরুরি সভা নিশ্চিত করেছে বাফুফে, যেখানে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে 3টি দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দলগুলো হলো আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরের পুল ইয়াংম্যানস ও ঢাকা ওয়ান্ডারার্স। যদিও সর্বোচ্চ লিগে খেলতে সব শর্ত পূরণ করতে হবে তাদের। প্রয়াত বাবা কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেকের স্বপ্ন পূরণ করতে হকি ফেডারেশনের দায়িত্ব নিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। হকির হারানো জৌলুস ফেরানোর পাশাপাশি নিয়মিত লিগ চালু করতে চান তিনি। সেই সঙ্গে খেলোয়াড়দের সুযোগ সুবিধাও বাড়াতে চায় বর্তমান কমিটি। জাতীয় দলকে ইউরোপীয় মানের গড়ে তুলতেই নিয়োগ দেওয়া হয়েছে জার্মান কোচ পিটার গেরহার্ডকে। নতুন অ্যাডহক কমিটির সঙ্গে নতুন কোচ, দেশের হকিতে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা। একটা সময় ক্রিকেট ফুটবলের পরই অবস্থান ছিল হকির, তবে নিয়মিত লিগ আর আন্তর্জাতিক কোনো সাফল্য না থাকায় সেই স্থান হারিয়েছে এক সময়কার জনপ্রিয় এই খেলাটি। দায়িত্ব নিয়ে হকির হারানো জৌলুস ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। একটা সময় বাবা কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেকের হাত ধরে বহুবার মৌলানা ভাসান স্টেডিয়ামে এসেছিলেন তিনি। হকির নারী নক্ষত্র সবই জানা তার। দেশের হকি নিয়ে প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে চান এই সংগঠক।
যার জন্য সবার আগে নিশ্চিত করতে চান খেলোয়াড়দের সুযোগ সুবিধা। আমি চেষ্টা করছি যে খেলোয়াড়দের যত ধরনের ফ্যাসিলিটি বাড়ানো যায়, ওদের খেলোয়াড়রাই আমাদের মেইন অ্যাসেট। সো ওদের থাকা খাওয়া, ওদের জিম, ওদের প্র্যাকটিস ফ্যাসিলিটি যদি আমরা ইমপ্রুভ করতে পারি, ইট উইল টেক সাম টাইম, বাট উই আর ট্রাইং। যতটা আমি বেশি ক্রিকেটে ইনভলভ, তার থেকে অনেক বেশি আমি হকি মাঠে ছোটোবেলা থেকেই গিয়েছি। আমার বাবা যেগুলি স্বপ্ন পূরণ করার জিনিস, আমি চেষ্টা করব যে কদিন আমি আছি আর দায়িত্বে আছি, আই উইল ডু মাই বেস্ট। জাতীয় দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে নতুন কমিটির। মূলত হকি দলকে ইউরোপিয়ান মানের গড়ে তুলতে পিটার গেরহার্ডকে পুনরায় নিয়োগ দিয়েছে ফেডারেশন। দেশের হকি খেলোয়াড়রা যাতে নিয়মিত ইউরোপে লিগ খেলতে পারে সেই পরিকল্পনাও হাতে নিয়েছে বর্তমান অ্যাডহক কমিটি। আমাদের এখানকার অনেকগুলি প্লেয়ারই কিন্তু জার্মানিতে লিগ খেলে বা ইউরোপে লিগ খেলে। সো ইন ফিউচার যেন অ্যাটলিস্ট 40-50টা প্লেয়ার রেগুলার বেসিসে ইউরোপে খেলতে পারে, সেটাও আমাদের একটা প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। জাতীয় দলের ক্যাম্প ও আন্তর্জাতিক প্রস্তুতির পাশাপাশি দ্রুত ঘরোয়া লিগ চালু করতে চায় ফেডারেশন, যার জন্য দ্রুতই গঠন করা হবে লিগ কমিটি। সেপ্টেম্বরের শুরুতেই প্রথম বিভাগ হকি লিগ মাঠে গড়াতে চায় বর্তমান অ্যাডহক কমিটি। আমাদের লিগ ফেরানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি ইনফ্যাক্ট 5 থেকে 7 দিনের মধ্যে একটা আমরা লিগ কমিটি ফর্ম করে দিব এবং আমরা একটা লিগ কমিটির মিটিং ডাকবো, এবং আমার টার্গেট হচ্ছে বাই বিগিনিং অফ সেপ্টেম্বর আমরা ফার্স্ট ডিভিশন লিগটা ইনশাআল্লাহ শুরু করতে পারবো। সবশেষ 2023 সালে আয়োজিত হয়েছে হকি লিগ। এরপর লম্বা সময় কেটে গেলেও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির হাস্যকর পরিকল্পনা বাতিল করলেও ফুটবল সমর্থকদের বিশ্বাস ফেরাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন, এমনটাই মনে করেন সংস্থাটির সাবেক সহসভাপতি জিম বয়েস। আগামী কংগ্রেসে ইনফান্তিনোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বয়েসের মতে বিশ্বজুড়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাবমূর্তি যে অবনমন হয়েছে তা পুনরুদ্ধারে এখন ইনফান্তিনোর সামনে অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা। 420 কোটি মার্কিন ডলারের প্রস্তাব। ফুটবলকে বিক্রি করতে অর্থের অঙ্কটা সম্ভবত যথেষ্ট ছিল, অন্তত ইনফান্তিনোর কাছে তো অবশ্যই। তা না হলে নতুন এক বাণিজ্যিক সত্তা গঠন করে বিশ্বকাপ সহ ফিফা টুর্নামেন্টের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা এত সহজ নয়। তবে আপাত দৃষ্টিতে ফুটবলটা বেঁচে গেল। উয়েফা, কনকাকাফ এবং এএফসির বয়কটের হুমকির মুখে পিছপা হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু দুনিয়া জুড়ে ফিফার যে ক্রেডিবিলিটি আর ভাবমূর্তি নষ্ট হলো তা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্টেক হোল্ডাররা। আমার মনে হয় কাতার বিশ্বকাপের পর থেকে এবং বিশেষ করে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর ক্ষমতার দাপট জিয়ান্নির মাথায় চড়ে বসেছে। আমি সত্যি মনে করি এই বিনিয়োগ পরিকল্পনার পেছনে ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে একটা যোগসাযোগ ছিল। সাবেক ফিফা সহসভাপতি জিম বয়েস সোজাসাপটা ভাষায় এই প্রস্তাবকে বলেছেন হাস্যকর। নন প্রফিটেবল সংস্থা হিসেবে পরিচিত ফিফার বাইরের বিনিয়োগকারীদের কোনো জায়গা হতে পারে না বলে মনে করেন তিনি। এই এক সিদ্ধান্তে সাধারণ সমর্থকদের মনে যে বড় আঘাত লেগেছে এবং ফিফার প্রতি আস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা পুনরুদ্ধারে এখন বিশাল সংস্কারের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন বয়েস। আমার মনে হয় সাধারণ ফুটবল সমর্থকরা এই ঘটনায় অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ। তারা দেখতে চায় এখন কিভাবে এই ক্ষতিপূরণ করা হয়। ফিফা সভাপতির পদটি অত্যন্ত সম্মানজনক। এখন তিনি যদি নিজের পদ ধরে রাখতে চান তবে এই হাস্যকর প্রস্তাবের মাধ্যমে যে ক্ষতি হয়েছে তা মেরামতে তাকে অবিলম্বে কাজ শুরু করতে হবে। 2016 সালে দায়িত্ব নেয়ার পর টানা 3 মেয়াদে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে। আগামী বছর মরক্কোতে বসছে ফিফার পরবর্তী নির্বাচন। ধারণা করা হচ্ছে সেখানেই জবনিকাপাত ঘটবে ইনফান্তিনো অধ্যায়ের, কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্তাগ্লিয়ানি। এতে কোনো সন্দেহ নেই যে এটি ইনফ্যান্তিনোর জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা। বিশ্বকাপের আগে ধারণা করা হয়েছিল তিনি বেশ ভালো ব্যবধানেই জিতে আসবেন, কিন্তু এখন সে অবস্থা নেই। মরক্কোতে হয়তো আমরা নতুন কাউকে পাবো। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সমর্থকের ক্ষোভ প্রশমন আর ফুটবলের ঐতিহ্য রক্ষা করে ফিফা কি পারবে হারিয়ে যাওয়া গৌরব আর বিশ্বাস ফিরিয়ে আনতে? উত্তর দেবে সময়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে অবশেষে চিলিয়ান ক্লাব কলো কলোতে যোগ দিলেন বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়া। ভিসা সংক্রান্ত জটিলতার জন্যই চিলির সান্তিয়াগোতে পৌঁছাতে তার বিলম্ব হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে তার আগমনে উচ্ছ্বসিত কলো কলো সমর্থক। ভজিনিয়ার মাধ্যমে ক্লাবটি বাড়তি পরিচিতি লাভ করবে বলে প্রত্যাশা তাদের।
কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়াকে নিয়ে এমন উন্মাদনা অনেকটা রূপকথার মতোই। সদ্য সমাপ্ত বিশ্বকাপের আগে যে ছিলেন মামুলি একজন কিপার, সেই কিনা এখন মস্ত তারকা। তাকে এক নজর দেখতে হোটেল প্রাঙ্গণে উপচে পড়া ভিড়, জার্সি ছুড়ে দিয়ে একটা অটোগ্রাফের জন্য ভক্তদের প্রাণান্ত চেষ্টা। গেল কয়েকদিন ধরেই ভজিনিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা চিলিয়ান টপ টায়ার ক্লাব কোলো কোলো সমর্থকদের। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পরও সান্তিয়াগো আসতে তার সময়ক্ষেপণ। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে গোপনে ভজি চুক্তি করেছেন মরক্কোর কোনো এক ক্লাবের সঙ্গে। অবশেষে সব সংখ্যা উড়িয়ে তিনি পা রাখলেন চিলিতে। ভজিনিয়াকে পেতে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে চিলির সবচেয়ে সফল আর ঐতিহ্যবাহী ক্লাবটিকে। বিভিন্ন গণমাধ্যমে খবর, প্রতি মাসে কোলো কোলো তাকে পরিশোধ করবে $25,000, যা তার আগের ক্লাবের বেতনের তুলনায় প্রায় 5 গুণ। তারপরও আর্থিকভাবে লাভে থাকবে কোলো কোলো, কারণ কেপ ভার্দে গোলকিপারের বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে পুঁজি করে মোটা অঙ্কের জার্সি বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছে ক্লাবটির। আমরা তাকে এখানে দেখতে মুখিয়ে আছি, একই সঙ্গে চ্যাম্পিয়ন হিসেবেও তাকে দেখতে চাই। এরই মধ্যে প্রতিপক্ষের সঙ্গে বেশ ভালো পয়েন্টে আমরা এগিয়ে আছি, সুতরাং কলো কলো আবারও চ্যাম্পিয়ন হচ্ছে তা প্রায় নিশ্চিত। আর এটা হলে পরের বছর আমরা কোপা লিবার্তাদোরেস খেলতে যাব, সেখানে ভজিনিয়া আমাদের ক্লাবে খেলবে। বিষয়টা সত্যি অসাধারণ হবে। চিলিয়ান লিগে ভজিনিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়ম বদল করে দেশটির ক্লাব কর্তৃপক্ষ। সব ক্লাব একত্রা হয়ে সমর্থন আদায় করে জার্সির পেছনে ছোট্ট নানি নাম নিয়েই মাঠে নামবেন তিনি, যা থেকে আসলে বোঝা যায় কেপ ভার্দে গোলরক্ষককে পেতে কতটা ব্যাকুল হয়েছিলেন তারা। শুধু কলো কলো সমর্থন নয়, পুরো চিলির সমর্থকরাই তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বকাপে সে যা করেছে তারপর থেকে আমাদের অপেক্ষা। সত্যি কথা, তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। কলো কলো এখন তার প্রতিভা দেখার অপেক্ষায়। আমাদের বিশ্বাস সে ভক্তদের প্রত্যাশা পূরণ করবে। একজন ইলেকট্রিশিয়ান কিংবা বাস ড্রাইভার থেকে ভজিনিয়ার তারকা বনে যাওয়া গোটা ফুটবল বিশ্বেই একটা অনুপ্রেরণার গল্প। তাকে চিলিকে রাখতে আপাতত 18 মাসের চুক্তি করেছে কোলো কোলো। এসএম ইকবাল, সময় সংবাদ। ডাগআউটে ফিরতে আবারও শুরু জিনেদিন জিদান ম্যাজিক। ঘরের মাঠে উয়েফা নেশনস লিগে জিনেদিন জিদানের প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত। ফরাসি গণমাধ্যমে খবর, ফ্রান্স ইতালি ম্যাচে সব টিকিট বিক্রি হয়ে গেছে একদিনেই। কোচ হিসেবে জিদানের প্রথম ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই প্যারিসিয়ান সমর্থকদের মাঝে। ম্যাচের 80,000 টিকিটের একটিও অবশিষ্ট নেই বলে নিশ্চিত করেছে ভেন্যু কর্তৃপক্ষ। এক সময়ে যার পায়ের জাদুতে বিশ্বজয়ের আনন্দে ভেসেছিল ফ্রান্স, এবার সেই ইতিহাস গড়ার মহানায়ক ফিরেছেন নিজের ঘরে। তবে মাঠের খেলোয়াড় হয়ে নয়, এবার ডাগ আউটে বসে ফরাসি ফুটবলের রথ টানার দায়িত্ব জিনেদিন জিদানের কাঁধে। লেবলুজদের দায়িত্বে জিদানের আগমন ফুটবল প্রেমীদের মধ্যে বয়ে এনেছে এক নতুন উন্মাদনা আর ভালোবাসার জোয়ার। ফরাসি ফুটবলে জিদান এফেক্ট কতটা প্রখর তার প্রমাণ মিলল ডাগআউটে নামার আগেই। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের প্রথম ঘরের মাঠের ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হতে না হতেই ঘটে গেল এক লঙ্কা কাণ্ড। টিকিটের আবেদন খোলা মাত্রই নিমিষের মধ্যে শেষ হয়ে গেল সব টিকিট না পেয়ে ভক্তদের আক্ষেপে ভারী হয়ে উঠেছে প্যারিস, আর যারা পেয়েছেন তাদের উচ্ছ্বাস। সব মিলিয়ে যেন এক উৎসবের আমেজ। ফরাসি ফুটবলের ইতিহাসে গ্যালারির এমন উপচে পড়া ভিড় কিংবা দর্শক আগ্রহ আগে খুবই কম দেখেছে বিশ্ব ফুটবল। প্রিয় তারকাকে গুরু হিসেবে প্রথমবার মাঠে দেখার আকুলতা ছাপিয়ে গেছে আগের সব রেকর্ডকে। টিকিট বিক্রি শুরুর রেকর্ড সময় থেকে শুরু করে টিকিটের আকাশচুম্বী চাহিদা, সব কিছুতেই এখন শুধু জিদানের জয় জয়কার। ফুটবল বোদ্ধাদের মতে বিষয়টা শুধু একটা ম্যাচের টিকিট পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ফরাসি ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আর আবেগের এক নতুন বহিঃপ্রকাশ। জিদানের হাত ধরে ফরাসি ফুটবল দল আবার নতুন এক সোনালী যুগে প্রবেশ করবে, এমন স্বপ্নেই এখন বিভোর দেশটির কোটি কোটি ফুটবল ভক্ত। তবে 2 অক্টোবর ম্যাচের আগেই ফ্রান্সের ডাগআউটে অভিষেক ঘটে যাবে জিদানের। 25শে সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের ঘরের মাঠে খেলবে ফ্রান্স। এর 3 দিন পর বেলজিয়ামের ঘরের মাঠে আতিথ্য নেবে এমবাপে ওলিসেরা। কিন্তু সেসব ম্যাচ নয়, অক্টোবর 2 নিয়েই এখন মেতে আছে ফরাসিরা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের অপেক্ষা এখন শুধু বাঁশি বাজার। গ্যালারি ভর্তি হাজারো দর্শক আর কোটি ভক্তের নজর থাকবে জিদানের দিকে। ক্লাব ফুটবলের রাজার ফ্রান্সের ডাগআউটের এই পদচারণা কেমন হয় তা দেখার অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
রিয়াল মাদ্রিদের নিচের ভবিষ্যৎ নির্ধারণে হোসে মরিনিওর শরণাপন্ন হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ গণমাধ্যমে খবর, ছুটি কাটিয়ে সবার আগে কোচের সঙ্গে সাক্ষাৎ করবেন ভিনি। এরপর আলোচনায় বসার কথা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। দুপক্ষের সঙ্গে আলোচনা শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন ভিনিসিয়াস। বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ব্যস্ত হওয়ার আগে ছুটি ভালো কাটেনি ভিনিসিয়াসের। নতুন মৌসুম কোথায় শুরু করবেন ব্রাজিলিয়ান উইঙ্গার সেই নিশ্চয়তা মেলেনি এখনো। মাদ্রিদ আর লন্ডন নিয়ে টানাপোড়েনে তার কপালে চিন্তার ভাঁজ। সেই দুশ্চিন্তা কাটাতেই স্পেনে ফিরেই কোচের দ্বারস্থ হচ্ছেন ভিনি। স্প্যানিশ গণমাধ্যমে খবর, মাদ্রিদে ভবিষ্যৎ নির্ধারণে সবার আগে হোসে মরিনিওর শরণাপন্ন হচ্ছেন ভিনিসিয়াস। এর আগে বিভিন্ন সূত্র নিশ্চিত করে রিয়ালে স্পেশাল ওয়ানের পরিকল্পনায় বেশ ভালোভাবে আছেন ভিনি, আর তাই নিশ্চয়তাটা সবার আগে তার কাছ থেকেই চান ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার। কোচের মতামত জানার পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ভিনিসিয়াসের। তবে সেখান থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুবই কম, কারণ রিয়াল মাদ্রিদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে চুক্তি নবায়ন না করলে আসছে মৌসুমে স্পেন ছাড়তে হবে তাকে। কোন অবস্থাতেই ভিনিকে ফ্রি এজেন্ট বানিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে চায় না লস ব্ল্যাঙ্কোস। ইতিহাস বলছে রিয়াল মাদ্রিদে কখনোই কোনো ফুটবলার বড় হয়ে ওঠেনি ক্লাবের থেকে, যার সবশেষ দৃষ্টান্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির শিরোপার শোকেসে বহু সফলতায় পরিপূর্ণ করার পরও তার প্রতি কোনো সমবেদনাই দেখায়নি রিয়াল মাদ্রিদ। একই ধরনের তিক্ততার মধ্য দিয়ে যেতে হয়েছে রাউল গঞ্জালেস, ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস, মেসুত ওজিল, আনহেল ডি মারিয়াদের। তাই সব জেনে বুঝেই পা বাড়াতে যাচ্ছেন ভিনিসিয়াস। অবশ্য মৌসুম শুরুর আগে ভিনিসিয়াসের ট্রান্সফার নিয়ে নাটকীয়তা নতুন নয়। এমবাপে মাদ্রিদে যোগ দেওয়ার পর নিজের বেতন বাড়াতে জটিল করে তুলেছিলেন পরিস্থিতি। এমনও গুঞ্জন উঠেছিল স্পেন ছেড়ে সৌদি আরব পাড়ি জমাচ্ছেন তিনি, যদিও শেষ মুহূর্তে বনিবনা হয়ে যাওয়ায় আর ঠিকানা বদলাতে হয়নি তাকে। সেবার বল মাদ্রিদের কোর্টে থাকলেও এবার সিদ্ধান্তটা নিজেকেই নিতে হচ্ছে ভিনিসিয়াসকে। অবশ্য যে খুব বিপাকে আছেন তিনি, বিষয়টা মোটেও তেমন নয়, কারণ ব্রাজিলিয়ান উইঙ্গারকে পেতে মোটামুটি দরজা খুলেই অপেক্ষা করছে আর্সেনাল। লন্ডন তাকে স্বাগত জানাতে প্রস্তুত এবং ক্লাবের পরিকল্পনায় ভিনি যে বেশ ভালোভাবেই আছেন তার আভাস দিয়েছেন মিকেল আর্তেতা। সুতরাং ভিনিসিয়াসের ঠিকানা বদলের যে গুঞ্জন তৈরি হয়েছে, শেষ পর্যন্ত তা বাস্তবতায় রূপ নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এসএম ইকবাল, আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোল করা ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি। বার্সেলোনায় তোরেসের সঠিকভাবে মূল্যায়ন হয়নি বলেই বিশ্বকাপ জয়ী ফুটবলার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যম। এদিকে ক্যারিয়ার শেষ দিকে এসে চেলসিতে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত ইংলিশ স্ট্রাইকার দানি ওয়েলব্যাক। তরুণদের মাঝেও স্ট্যামফোর্ড ব্রিজে নিজেকে প্রমাণ করতে চান এই অভিজ্ঞ ফুটবলার। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করার পর থেকেই আলোচনার কেন্দ্রে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। গেল 4.5 বছর ধরে বার্সেলোনায় খেলছেন 26 বছর বয়সী এই ফুটবলার। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে এবার দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, তোরেসের প্রতিনিধির সঙ্গে প্রাথমিক যোগাযোগ শুরু হয়েছে পিএসজি কর্তৃপক্ষের। যদিও তোরেসের সঙ্গে বার্সেলোনার চুক্তি 2027 সাল পর্যন্ত, তবে ক্লাবটির আর্থিক বাস্তবতা এবং পিএসজির আগ্রহ এই দলবদলকে এবারের গ্রীষ্মের আলোচিত ট্রান্সফারগুলোর একটিতে পরিণত করেছে। খোদ তোরেস মনে করছেন বার্সেলোনায় তাকে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে না। ভালো প্রস্তাব এলে সেটা বিবেচনা করতে প্রস্তুত এই স্প্যানিশ ফরোয়ার্ড। ক্লাব ছাড়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তাই আলোচনায় রয়েছেন এই তারকা ফুটবলার। এদিকে 35 বছর বয়সী ড্যানি ওয়েলবেককে 2 বছরের চুক্তিতে দলে ভিড়িয়ে চমক দিয়েছে চেলসি। ব্রাইটনের হয়ে গত মৌসুমে ইপিএলে 37 ম্যাচে 13 গোল করা ওয়েলবেক প্রিমিয়ার লিগে খেলেছেন 400-র বেশি ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ওয়াটফোর্ড ও ব্রাইটনে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান স্ট্যামফোর্ড ব্রিজে। তবে এই দলবদলে সবার চোখে অবিশ্বাসের ছাপ। 2022 সালে টড বোয়েলি চেলসির মালিকানা নেয়ার পর থেকে 25 বছরের নিচের খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে এসেছে ক্লাবটি। সাম্প্রতিক বছরগুলোতে তরুণ খেলোয়াড়দের দলে নিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা চেলসি এবার হঠাৎ কেন অভিজ্ঞতার দিকে ঝুঁকল ভেবে অবাক হচ্ছেন অনেকেই। খোদ ওয়েলবেকের কণ্ঠেও বিস্ময়। চেলসি আগ্রহ দেখিয়েছে, এটাই গর্ব করার মতো। চেলসির ইতিহাস জানি, এই ক্লাব ট্রফি জিততে চায় এবং প্রত্যেক মৌসুমে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের বাজার এবার খুলেছে 15 জন। প্রিমিয়ার লিগ সহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলো নতুন মৌসুম শুরুর আগে স্কোয়াড গুছিয়ে নিতে আগস্ট জুড়ে আরও ব্যস্ত সময় পার করবে। তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত ট্রান্সফার বাজারে চমকের কমতে থাকছে না। নূরে জান্নাত, সময় সংবাদ। ফ্রেঞ্চ ক্লাব স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কো। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি ক্লাব কর্তৃপক্ষ। বোকা জুনিয়র্সে ক্যারিয়ার শুরু করা বার্কো 2023-24 মৌসুমে যোগ দেন ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে। তবে সে সময় খুব একটা সুবিধা করতে পারেননি এই মিডফিল্ডার। এরপর সেভিয়া ও স্ট্রাসবুর্গে 2 মৌসুমে লোনে খেলেন এই ফুটবলার। সবশেষ মৌসুমে স্ট্রাসবুর্গের হয়ে সব আসর মিলিয়ে 43 ম্যাচে 12 গোলে অবদান রাখেন বার্কো, যা তাকে বিশ্বকাপ স্কোয়াডেও সুযোগ করে দেয়। যদিও বিশ্বকাপে শুধুমাত্র জর্ডানের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন এই ফুটবলার। ইউরোপিয়ান গণমাধ্যমে খবর 34 মিলিয়ন পাউন্ডে ভ্যালেন্তিন বার্কোকে দলে ফিরিয়েছে চেলসি। খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। প্রধান নির্বাচককে সঙ্গে নিয়ে টেস্ট সিরিজ খেলতে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া গেল 7 ক্রিকেটার। অজিদের বিপক্ষে সিরিজ স্মরণীয় করে রাখতে চান টাইগাররা। নতুন মৌসুমের আগে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মহাসংকট। বসুন্ধরা কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞায় বিএফএল-এ যুক্ত হতে পারে চ্যাম্পিয়নশিপের 3 ক্লাব, আলোচনায় বাফুফে। এবং বিনিয়োগ প্রস্তাব থেকে সরে এসেও স্বস্তিতে নেই জিয়ান্নি ইনফান্তিনো। শীর্ষ পদ নিয়ে চ্যালেঞ্জের মুখে ফিফা প্রেসিডেন্ট, নতুন প্রতিদ্বন্দ্বী ভিক্টর মন্টিগ্লিয়ানি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুর 2টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।